নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। ৪ মে শনিবার আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় একটি বিজ্ঞাপন বেরিয়েছে আবেদনের ধাঁচে। তার মূল কথা হচ্ছে সনাতন বিরোধী তৃণমূল কংগ্রেসকে একটি ভোটও দেবেন না। কারা বিজ্ঞাপনটি দিয়েছে সেটা স্পষ্ট নয়, তবে এইটুকু বুঝতে পারি যারা বিজ্ঞাপনটি দিয়েছেন তারা বিজেপির সমর্থক। যে কথাগুলো উল্লেখ করা হয়েছে সেই আবেদনে বিজ্ঞাপনের মোড়কে আবেদন যে এখানে রামলালাকে শোপিস হিসাবে উল্লেখ করা হয়, জয় শ্রীরাম ধ্বনিটা পছন্দ করা হয় না, তারপরে নিয়মিত নাকি দুর্গাপুজো সরস্বতী পুজো হয় না, ভোট ব্যাংকের স্বার্থে মাতৃ প্রতিমার বিসর্জনের দিন পরিবর্তন হয়। এরকম ৮-১০টা পয়েন্ট তারা বলেছেন এবং বলে অ্যাপিল করেছেন যে তৃণমূল কংগ্রেস সনাতন বিরোধী, তাই সনাতন বিরোধী তৃণমূল কংগ্রেসকে একটিও ভোট নয়। দেখুন, নির্বাচন যত চলছে ততই কিন্তু মেরুকরণের রাস্তায় রাজ্যের শাসক দল কেন্দ্রের শাসক দল হাঁটছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারের সাফল্যের খতিয়ান নিশ্চয়ই তুলে ধরেছেন, কিন্তু একই সঙ্গে কংগ্রেস, বাম, তৃণমূল সবাইকেই ওই ভোট ব্যাংককে তুষ্ট করার কাজে যে তারা সদা নিয়োজিত সেটা বারবার তুলে বলেওছেন যে পশ্চিমবঙ্গে হিন্দুরা অনেক ক্ষেত্রেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বিবেচিত হন। দেখুন, ভোট ব্যাংকের জন্য কোথাও কোথাও কিন্তু বাড়তি সুবিধা আছে। আমরা সাধারণ নাগরিক যে নিয়ম অবশ্য করে পালন করি, ধরুন আপনি বাইকে সওয়ার হচ্ছেন, আপনি চালকের পিছনে বসে আছেন, আপনার কিন্তু হেলমেট পরা বাধ্যতামূলক, না পড়লে আপনি ফাইন হতে পারে আপনার, এবং হওয়াটা উচিত। কিন্তু ওই ভোট ব্যাংক যাদেরকে উল্লেখ করছেন নাম না করে প্রধানমন্ত্রী, অনেকেই বলেন যে ভোট ব্যাংকের 7 খুন মাপ, তারা যদি বাইকে চড়ে হেলমেট না পরে পুলিশ নাকি দেখেও দেখে না। এরকম অনেক উদাহরণ আশেপাশে ছড়িয়ে আছে। আমি এটা নিয়ে দীর্ঘায়িত করছি না, কিন্তু অনেকে যেটা বলেন, এটা অভিযোগ অনেকের, যে ভোট ব্যাংক যেহেতু, তাই ভোট ব্যাংক যদি আইন না মানে তখন প্রশাসন, পুলিশ নির্বিকার হয়ে তাকে চোখ বন্ধ করে থাকে। দেখুন, আমরা ধর্মনিরপেক্ষ তো বটেই। ধর্মনিরপেক্ষ আমরা এই জন্যই যে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দু। ভোট ব্যাংক এখানে ধর্মনিরপেক্ষতার কথা বলে, কিন্তু ভোট ব্যাংক যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে কিন্তু তাদের ধর্মীয় নীতি অনুসরণ করতে সবাইকে বাধ্য করা হয়। সেখানে মধ্যযুগীয় আইন থাকে, ধর্মীয় অনুশাসনই সেখানে শেষ কথা। সেখানে কিন্তু গণতন্ত্র থাকে না। ধর্মনিরপেক্ষতা শব্দটা তাদের কাছে কোনো ভিন গ্রহের কোনো মানুষের বা ভিন গ্রহের কোনো প্রাণ যদি থাকে, তারা কোনো ইঙ্গিত পাঠাচ্ছে ধর্মনিরপেক্ষতা বলে, এরকমই শুনতে লাগে। ভোট ব্যাংক যে এই দেশে সংখ্যাগরিষ্ঠ, সেখানে সরকারের বিরোধিতা করা যায় না। সমাজ মাধ্যমে নীতি পুলিশের বিরুদ্ধে সরব হওয়া যায় না। আপনি সরব হলে আপনাকে বাকি জীবনটা জেলে কাটাতে হবে বা দেশান্তরী হতে হবে, আরো কঠোর শাস্তিও চুকতে পারে। কিন্তু সেই ভোট ব্যাংক যখন এখানে এসে গণতন্ত্রের পক্ষে গলা ফাটায়, যখন ভোট ব্যাংক যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র তো নেই,
তাদেরও তো প্রতিবাদ করতে ইচ্ছে হয়। প্রতিবাদ তো মানুষের সচেতনতার ভাষা। সেই প্রতিবাদ জমে থাকে বুকে, প্রতিবাদ করতে পারছে না। প্রতিবাদ করলে রাজরোষে পড়তে হবে, তখন তারা প্রতিবাদটাকে এক্সপোর্ট করে। অনেকে বলেন প্রতিবাদটা এক্সপোর্ট হয় সন্ত্রাসবাদের মোড়কে। এটা হচ্ছে গ্লোবালাইজেশন অফ টেরর। আমাদের চতুষ্পার্শ্বের দুনিয়া কি বলে, হয় না গ্লোবালাইজেশন অফ টেরর? তাহলে যারা ধর্মনিরপেক্ষতার বাণী আওড়াচ্ছেন তাদেরকে বলি, ভারতবর্ষ আবহমানকাল থেকে ধর্মনিরপেক্ষ, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, চিন্তা করবেন না। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাবাবেগে আঘাত করলে প্রতিবাদ কিন্তু হবে, গণতান্ত্রিক পদ্ধতিতেই হবে। কারণ সনাতন ধর্মাবলম্বীরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ বলেই দেশটা ধর্মনিরপেক্ষ। নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি, এটাই ভারত বিখ্যাত। তাই মোদিজি কিন্তু খুব একটা ভুল কথা বলেন। ধর্মের ভিত্তিতে চাকরিতে, শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ কংগ্রেস করতে চেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট করতে দেয়নি। মোদিজি অভিযোগ করছেন যে এসসি এসটি ওবিসিদের যে সংরক্ষণ আছে বিভিন্ন ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই সংরক্ষণ থেকে ভাগ বসিয়ে ভোট ব্যাংকে সংরক্ষণ দিতে চাইছে কংগ্রেস। ইন্ডিজোট পুরো ভোট ব্যাংকেই ওবিসি ক্যাটেগরিতে নিয়ে ফেলা হয়েছে। দেখুন, প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা কিন্তু টাল খায়নি। মোদি বিজেপির প্রচারের মূল শক্তি, তাকে সামনে রেখেই ভোটে লড়ছে বিজেপি। এনডিএ নেতৃত্বের প্রশ্নে গণভোট এবং মোদির গ্যারান্টি। কাল মোদিজি শুক্রবার ৩রা মে মোদিজি বলেছেন জনসভায় যে যোগ্য যারা শিক্ষক তারা যাতে চাকরিটা ফিরে পান তার জন্য বিজেপি আইনি সহায়তা দেবে, আইনি সেল খোলা হবে, সমাজ মাধ্যমেও সহায়তা দেওয়া হবে। তার কিছুক্ষণের মধ্যেই এসএসসি চেয়ারম্যানের গলায় উল্টো সুর, তারা নাকি সুপ্রিম কোর্টে গিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা দেবেন। ওরে বাপরে বাপ, এই বিলম্বিত বোধোদয় কি মোদি গ্যারান্টির চাপে? আগে দেননি কেন? অযোগ্যদের সংখ্যা কত? ৫,২৫০ না সিবিআই এর দাবি মতো ৮,০০০? আপনি ওয়েমার্কশিট ধ্বংস করেছেন, আপনি কোনো নথি রাখেননি, ডিজিটাল কপি অমিল, আপনি কিভাবে যোগ্য অযোগ্যদের ফারাক করবেন? নাকি আবার আদালতে গিয়ে এই কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে বলবেন? কিছুদিন আগেই এসএসসির মহামহিম চেয়ারম্যান কি বললেন যে ৫,২০০ জনের বাইরে যারা নিজেদের যোগ্য বলছে তারা সবাই যে যোগ্য এই সার্টিফিকেট নাকি তিনি দিতে পারেন না। পদে আছেন কেন? কৃতদাস মানসিকতার একজন মানুষ। বাড়ির লোক বলে না যে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছ? কৃতদাস মানসিকতাটা কিরকম বদ্ধমূল দেখুন। আর এসএসসি নামক প্রতিষ্ঠানটির যে এখনো কোনো বিশ্বাসযোগ্যতা আছে বলে আপনারা মনে করেন? আর মিথ্যাশ্রী, যিনি খুব কম সত্যি কথা বলেন, তিনি বারবার বলে যাচ্ছেন যে বিজেপি আর সিপিএম চাকরি খেয়েছে, সিপিএম মামলা লড়েছে বিজেপির পয়সায়। আদালতের মাননীয় বিচারকরা বলেছেন ১৭ রকমের দুর্নীতি করে চাকরিগুলো দেয়া হয়েছিল। আদালতের নির্দেশে যে অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে, অমনি ১৪ তলা ঝাঁপিয়ে পড়ে পাল্টা ন্যারেটিভ তৈরি করছেন। সফল হবেন না। সবাই জানে এই সামাজিক অস্থিরতা তৈরির পিছনে কে বা কারা দায়ী। যতই মিথ্যাশ্রী ঘুরে 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 মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করুন না কেন, এবার আর চিরে ভিজবে না। যারা অযোগ্যদের চাকরি বাঁচাতে সুপার নিউম্যারিক পোস্ট চালু করার চেষ্টা করে ক্যাবিনেটে,
সংবিধান হাতে নিয়ে শপথ নেয় একটা সরকার সংবিধান বহির্ভূত কাজ করে। আদালত যখন বলে যে সিবিআই তদন্ত করবে, প্রয়োজনে হেফাজতে নিয়ে তদন্ত হবে, তখনই মানে নামি দামি আইনজীবীরা সুপ্রিম কোর্টে নিয়ে পড়লেন, হুজুর এখন যদি সিবিআই তদন্ত করে, যদি সবাইকে হেফাজতে নেয়, তাহলে তো ভোটের আগে মন্ত্রিসভাটাই জেলে চলে যাবে, আপনি ওঠাতে স্থগিতাদেশ দিবে। ওটাই হচ্ছে আসল কাজ। যোগ্য যারা চাকরি বাতিল হয়েছে তাদের প্রতি 14 তলা 13 তলা কালীঘাট ক্যামাক স্ট্রিটের জমিদারদের বিন্দু মাত্র সহানুভূতি নেই। শুনে রাখুন, নেই। যেই প্রধানমন্ত্রী বলেছেন এটাও মোদির গ্যারান্টি, আইনি সহায়তা দেওয়া হবে, যোগ্যরা যেন বঞ্চিত না হয়, 180 ডিগ্রি ঘুরে গেলেন এসএসসি চেয়ারম্যান। লাজ লজ্জা কিচ্ছু নেই। এরা কারা, কোথা থেকে এসেছে? এ নাকি শিক্ষাবিদ? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান তৃণমূল নেতা গৌতম পাল। এখন গৌতম পাল আর সিদ্ধার্থ মজুমদারের মধ্যে কে বড় তৃণমূল নেতা, তার একটা অলিখিত প্রতিযোগিতা চলছে। এবার আসুন আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলতে পারবো না রাজকেচ্ছা হয়েছে না হয়নি, কিন্তু একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগছে, আপনারা আমার সঙ্গে সহমত হবেন কিনা জানি না, যে সন্দেশখালীর নিগৃহীতা মাতৃশক্তির বিচার পাওয়ার অধিকার আছে। এই মেয়েটির অভিযোগ যদি সত্যি হয় তারও বিচার পাওয়ার অধিকার আছে। কোনো উচ্চশিক্ষিত মহিলাও যদি নিগ্রহের শিকার হন তারও বিচার পাওয়ার অধিকার আছে। আমি দেখলাম অনেকে বলছেন যে এই মেয়েটির পরিবারের কেউ একটা তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিল, তৃণমূল হিসাবে তাকে দিকে দেওয়ার চেষ্টা হচ্ছে। দেখুন, মাতৃশক্তি যখন অত্যাচারিত নিগৃহীত হয় তখন দয়া করে সেই মাতৃশক্তির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন করাটা উচিত নয়। আমি বলছি না যে অভিযোগটা সত্যি, আবার এটাও বলছি না যে অভিযোগটা মিথ্যা, কারণ কি করে বলবো, আমার কাছে তো তথ্য প্রমাণ নেই। কিন্তু একজন মাতৃশক্তি যখন অভিযোগ করেছেন, নিশ্চয়ই কোনো একটা ফোরামে অ্যাড্রেস করার চেষ্টা করা উচিত সবার। তার পরিবারের কে তৃণমূল করেছে, কে ভোটে লড়েছে, সেটা কিন্তু বিবেচ্য হওয়া উচিত নয়। এটা আমার ব্যক্তিগত মত। দেখুন, সন্দেশখালীর কাউন্টার করতে তৃণমূল এই ন্যারেটিভটাকে ছড়িয়ে দেবে, এই ঘটনাটাকে হাতিয়ার করবে, সন্দেহের কোনো অবকাশ নেই, এবং সেটা তারা করছেন। মুখ্যমন্ত্রী মঞ্চে ঘুরে ঘুরে বলছেন, শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য সবাই বলছেন যে সন্দেশখালী নিয়ে বিজেপি এত মায়া কান্না কাটছে, সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত একজনের হাতে নারী শক্তি সুরক্ষিত নয়। এই কাউন্টার ন্যারেটিভ তারা তৈরি করছে, এবং প্রধানমন্ত্রীর আসার দিনই ঘটনাটা ঘটেছে বলে অভিযোগ, সেদিনকেই অভিযোগ দায়ের হয়েছে। অনেকে প্রধানমন্ত্রীর আশা, নিগৃহীতার অভিযোগ দায়ের সবকিছুর মধ্যে একটা যোগসূত্র করছেন। খুঁজতেই পারেন, যোগসূত্র আছেও বলছি না, যোগসূত্র নেইও বলছি না, কিন্তু দেখুন, জগদীপ ধনকর যখন রাজ্যপাল ছিলেন তখন প্রতিনিয়ত নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাত লেগে থাকত। বিজেপির নেতারা রাজভবনে নিয়মিত যেতেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকে, এবং গভর্নর প্রতিদিন অন্তত খান দশেক করে টুইট করতেন। তখন টুইটার ছিল, এক্স হয়নি। সাংবাদিক বৈঠক করতেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিকে নিয়মিত ডেকে পাঠাতেন, সংবাদ মাধ্যমে বিবৃতি দিতেন। তাকে তখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, তাকে বলা হয়েছিল সরকারি পয়সায় দিলীপ ঘোষ, কেউ কেউ বলতেন পদ্ম পাল। কিন্তু
কোনো মহল থেকেই জগদীপ ধনকরের বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ ওঠেনি। তিনি রাজভবনে থেকে সরকারের বিরোধিতা চরম পর্যায়ে নিয়ে গেছিলেন। সিবি আনন্দ বোস তো তার কাছে শিশু, কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি এই ধরনের। হ্যাঁ, তিনি বিজেপিকে মদত দেন, এইসব অভিযোগ ছিল। অতীতে চক্রবর্তী রাজাগোপালাচারী, পদ্মজা নাইডু, শান্তি স্বরূপ দামান, যশস্বী অধ্যাপক ডক্টর নুরুল হাসান, গোপাল কৃষ্ণ গান্ধী, তারপরে বীরেন্দ্র শাহ, কৃষ্ণনাথ ত্রিপাঠী, আরো অনেকে, এখানে নারায়ণন রাজ্যপাল হয়েছে। 24-25 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। জ্যোতিবাবুর শেষ দিকে যিনি রাজ্যপাল ছিলেন, একটা অভিযোগ করেছিল, কাগজেও লেখা হয়েছিল যে 3 জন কুশীলব ছিলেন সেই ঘটনার সঙ্গে, যাদের মানে জ্যোতিবাবু রাজ্যপাল আর একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, তারা 3 জনেই আর আমাদের মধ্যে নেই। তা আমি এই বিষয়টা আনতে চাইছি না, কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। তা বাম জমানাতেও সব রাজ্যপালের সঙ্গে তো বাম সরকারের একই রকম সম্পর্ক ছিল না। বিডি পান্ডে বলে একজন রাজ্যপাল ছিলেন, তার নামই হয়ে গেছিল বাংলা দমন পান্ডে। এই ধরনের অভিযোগ ওঠেনি। তাই আমার মনে হয়, জানেন তো, এই ধরনের সাংবিধানিক পদে যারা আসীন হন তাদের সবাইকে সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে থাকতে হয়। এই রাজ্যপালের উচিত অবিলম্বে পদ থেকে সরে যাওয়া। রাজভবনের গরিমা তিনি নষ্ট করেছেন। আমার কাছে যা খবর আছে, জানি না শেষ পর্যন্ত হবে কিনা। এই ধরনের ঘটনা তো মানে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে একটা সিদ্ধান্ত হয়। লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর এই রাজ্যপালকে এই রাজভবন থেকে সরিয়ে দেওয়া হবে, দেখা যাক কি হয়। কিন্তু রাজ্যের ভাবমূর্তি বলে তার কিছু নেই, আরো একবার ভাবমূর্তিতে আঘাত হলো। এই প্রতিবেদন শেষ করবে একটা কথা বলে, যে কুণাল বাবু সমাজ মাধ্যমে লিখেছেন যে তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র সাধারণ সম্পাদকের দায়িত্ব আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনকে দেওয়া হোক। প্রতীক জৈনকে এক হাত নিয়েছেন কুণাল বাবু। একই দিকে কুণাল বাবু ছোট বাবুর লেখা চিত্রনাট্য অনুযায়ী কাজ করছেন, আবার ছোট বাবুর পছন্দের আইপ্যাকের কর্ণধারকে বিচ্ছেন। এটাও একটা চিত্রনাট্য। কেউ যেন না বলে যে ছোট বাবুর চিত্রনাট্যকে অনুসরণ করছেন কুণাল। তাই ছোট বাবু ঘনিষ্ঠ প্রতীক জৈনকেও তিনি নিশানা করে রাখলেন। আসলে কুণাল বাবু এখন বিবেক হতে চাইছেন, তিনি চাইছেন দলটাকে এক্সপেল করুক। তিনি তৃণমূলের সৈনিক হিসাবে ঘুরে ঘুরে মনের কথা প্রাণের কথা বলবেন। এবং আমি আগেও বলেছি, লোকসভায় তৃণমূলের ফল খারাপ হলে দায় সব থেকে খুশি হবেন কে জানেন? ছোটবাবু। বিজেপি তো হবেই, ছোটবাবু খুশি হবে, কারণ পিসির জনমোহিনী ক্ষমতা কমছে, এটা প্রমাণিত হবে। তার হাতে রাজ্যপাট পিসি তুলে দিক, এটাই তিনি তখন চাইবেন। কিন্তু প্রধানমন্ত্রী খেলাটা খুব বড় পূর্বাভাস করেছেন যে তৃণমূল 25টা, এই 15টার বেশি আসন পাবে না। দেখুন, উত্তরবঙ্গে 6টা লোকসভায় এখন অব্দি ভোট হয়েছে, তার মধ্যে 5টায় তো বিজেপি জিতছেই, একটাই একটু 50-50 আছে। নির্ভর করছে রায়গঞ্জে ভিক্টর কত ভোট পাবে তার উপরে। আপনি কুচবিহার থেকে বহরমপুর মেরে কেটে 2টো আসন তৃণমূল পেতে পারে। তাহলে 31টা আসনের মধ্যে তৃণমূলকে 2/3 আসন জিততে হবে। এই পরিস্থিতিতে এটা সম্ভব নয়। বিজেপি ওখানে ভালো ফল করবে। তাই তৃণমূল 15, আমার মনে হয় সর্বোচ্চ 15টি আসন তারা পেতে পারে। ঠিক 2009-এর বিষয়টা সামনে আসছে। তৃণমূল 19, কংগ্রেস 6, এসইউসি 1, বিজেপি 1, 27, 15টা বামফ্রন্ট। আর 2011-য় 34 বছরের বাম শাসনের অবসান।
2024 লোকসভা নির্বাচনের ফলাফল কি সেই ইঙ্গিত দিচ্ছে? শুভেন্দু বলেই দিয়েছেন যে ফলাফল লোকসভায় বিজেপির ভালো হলে কয়েক মাসের মধ্যেই নির্বাচন। এই ভবিষ্যৎবাণী করছেন শুভেন্দু এই ভরসায় যে বিজেপির ফল ভালো হলে তৃণমূলে মুষল পর্ব শুরু হবে, ছোটবাবু এবং তার পিসিমণির মধ্যে সংঘাত শুরু হবে, তৃণমূল কংগ্রেসটা আড়াআড়ি বিভক্ত হবে, বহু লোক তখন সুইচ ওভার করতে চাইবেন, বিজেপি সবাইকে নেবেন আমি জানি না, একটা ডামাডোল তৈরি হবে। হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করলো ছোটবাবু ঘনিষ্ঠ বিধায়করা, সরকার সংখ্যালঘু হয়ে পড়লো, তখন নির্বাচন হতেই পারে। বিজেপি যদি একটা আসন তৃণমূলের থেকে বেশি পায় তাহলে তৃণমূলের মুষল পর্ব শুরু হবে এবং শুভেন্দুর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে তখন মিল যাওয়ার সম্ভাবনাও প্রবল হবে।